যে রবীন্দ্রনাথের প্ল্যানচেটের খুব একটা শখ ছিল। গত হয়েছিলেন স্ত্রী, তাকে প্ল্যানচেটে আনা, এরকম একটা ব্যাপার হচ্ছে। রবীন্দ্রনাথ এই প্রশ্নটাই উনি করলেন, মানুষ মারা গেলে কি হয়? যে আমি পরলোকে গিয়া যাহা জানিয়াছি, তুমি ইহলোকে থাকিয়া তাহাই জানিবে ইহা কি হয়। এআই রোবট অনেক সময় মানুষের থেকেও এগিয়ে গেছে। স্টিরিওটাইপড, স্টিল নট মেকানাইজড, এই ধরনের কাজে এআই সাংঘাতিকভাবে হিউম্যান যে এবিলিটি তাকে অগমেন্ট করে। স্যার, ফার্স্টে আমি জিজ্ঞেস করবো যে মানে এই আইআইটি চালানোর আপনার এক্সপিরিয়েন্সটা কেমন কাটছে আপনার সময়টা? আমি এই দুদিন আগেই আমাদের একটা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা সন্ধ্যা হচ্ছিল। তো সেখানে যা হয় যে কোনো অনুষ্ঠানেই মানে আমরা হচ্ছি মানে সর্বঘাটের কাঠারি গলা আর কি। মানে আইআইটিতে রবীন্দ্র প্রোগ্রামও হচ্ছে, আবার খুব সিরিয়াস কোনো কনফারেন্সও হচ্ছে, সব জায়গায় গিয়ে কিছু বলতে হয়। তো ওখানে কিছু বলতে গিয়ে আমি মানে ঠিক এই প্রসঙ্গে জিনিসটা এলো এইভাবে যে এটা জীবন স্মৃতিতে একটা আছে যে রবীন্দ্রনাথের প্ল্যানচেটের খুব একটা শখ ছিল। তো দুর্ভাগ্যজনকভাবে ওনার স্ত্রী তার একটা অকাল প্রয়াণ হয়েছিল, এবং হয়তো সেটা থেকেই বা অন্যান্য কোনো নানা রকম চিন্তা ভাবনা থেকে, উনি তো অনেক উন্নত ধরনের যে দার্শনিক চিন্তা ভাবনা করতেন, সেগুলোর কোনটা থেকে এই ব্যাপারগুলো এসছে। তো ওনারও সাথে কিছুজন মিলে ওনার যিনি মানে গত হয়েছিলেন স্ত্রী, তাকে প্ল্যানচেটে আনা, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো সেখানে অনেক ওই হে আত্মা ইত্যাদি করে টোরে তারপরে মিডিয়াম তার এটা কাঁপছে আর কি, তার মানে তিনি এসছেন। তো রবীন্দ্রনাথের বহুদিন একটা প্রশ্ন ছিল যে মানুষ মারা গেলে তার কি হয়, এবং এটা কিন্তু আমাদের সবারই খুব মানে এমন প্রশ্নের উত্তর আমরা কেউ জানি না। তো রবীন্দ্রনাথের এই প্রশ্নটার যে মানে করার যে ইচ্ছা, সেইটা ওনাকে করার জন্য একদম উনি উন্মুখ হয়েছিলেন। তো উনিও বলছেন যে আমি মানে অনেক দূর থেকে পরলোক থেকে এসছি, তো আমার অত মানে আমি মানে আমাকে চলে যেতে হবে তাড়াতাড়ি, কত এক্সপ্রেস করতে পারছি অত না। বলতে পারছি না, তুমি আমাকে একটা যদি কিছু সামান্য কিছু বলতে হয় এরকম। তো তখন রবীন্দ্রনাথ এই প্রশ্নটাই উনি করলেন যে মানুষ মারা গেলে কি হয়। তো তখন মানে এটার উত্তরটা এরকম এলো যে আমি পরলোকে গিয়া যাহা জানিয়াছি, তুমি ইহলোকে থাকিয়া তাহাই জানিবে ইহা কি হয়। সুতরাং আমি আইআইটির ডাইরেক্টর হয়ে আমাকে কি করতে হচ্ছে সেটা আইআইটির বা মানে ডাইরেক্টর যে নয় বা অন্যান্য কিছু, তার পক্ষে মানে আমি এটাকে খুব ছোট কথায় বলি। অনেকে আমাদের বন্ধু বান্ধব বা আমি খুব ইনফর্মালি মিশি স্টুডেন্টদের সাথে, সবার সাথেই। যেরকম মানে আগে যেরকম ছিলাম, নিজেই বাজার করতে চাই, নিজেই গাড়ি চালিয়ে এদিক ওদিক যাই, ঠিক ওই মানে বাবু কালচারটার মধ্যে আমি খুব একটা পড়ি না। তো আমি মানে একটা ছোট্ট কথায় বলছিলাম যে আমার কাজ, একজন বলছিল কি, আমি ফ্রম গ্রাস কাটিং টু রকেট সায়েন্স। তো একজন আমাকে জিজ্ঞেস করলো যে এরকম কেন আপনি বলছেন। আমি বললাম যে এই যে দেখছো যে ঘাস টাসগুলো এখানে ঠিক মতো মানে কাটা হয় না, সেটা যাদের কন্ট্রাক্ট তারা কাজ করছে কিনা আমার কানে আসলে তখন আমাকে বলতে হয়। আমি নিজে সরাসরি না দেখলেও যে ডিন দেখেন তাকে বলতে হয় যেগুলো সমস্যা হচ্ছে, নোংরা হচ্ছে বা ঘাস ঠিক মতো পরিচর্যা হচ্ছে না। এরকম আমি একদিন বলছিলাম, ঠিক তার 1 মিনিট পরে ইসরোর চেয়ারম্যান আমাকে ফোন করলেন, এবং ইসরোর চেয়ারম্যান আমাদের ডিস্টিংগুইশড অ্যালুমনাস। উনি ইসরোর একটা ওই তখন আমি ঘাস কাটার কথা বলছিলাম। পিএসএলভির যে আমাদের একটা রিসেন্টলি যে মিশনের একটা ব্যাপার হয়েছিল, তো উনি ওটাকে নিয়ে একটা কমিটি হবে, উনি আমাকে বলছিলেন যে কমিটিতে থাকার জন্য। ঠিক তার আগেই, সুতরাং ফ্রম গ্রাস কাটিং টু রকেট সায়েন্স, এটার মধ্যে ভুল কি আছে? সবটাই দেখতে হচ্ছে। তবে যেহেতু আমাদের খুব একটা ইয়ং অডিয়েন্স, অ্যাজ পার ইনসাইটস যেগুলো সোশ্যাল মিডিয়া থেকে আমরা পাই, আমি তাদের জন্য কিছু এআই নিয়ে আপনাকে স্যার প্রশ্ন রাখবো। যেমন ধরুন, আমরা রজনীকান্তের একটা রোবট সিনেমা দেখেছিলাম, যে এআই রোবট অনেক সময় মানুষের থেকেও এগিয়ে গেছে বা ইত্যাদি, সিনেমার ব্যাপার, সিনেমার দুনিয়ায়। আমি বলছি যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটার
প্রযুক্তি বর্তমানে কত অবধি পৌঁছেছে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে কতটা ইন্টেলিজেন্ট হয়ে উঠতে পেরেছে? আমার যেটা অভিজ্ঞতা বলে যে আপনি যদি কোনো স্টিরিওটাইপিং কিছু কাজ করতে চান, যেটা স্টিরিওটাইপিং, সেখানে তো অবশ্যই বুদ্ধি লাগে, কেননা স্টিরিওটাইপিং হলেও একেবারে মেকানাইজড নয়। তো সেই ধরনের কাজ যেটা স্টিরিওটাইপড স্টিল নট মেকানাইজড, এই ধরনের কাজে এআই সাংঘাতিকভাবে হিউম্যান যে এবিলিটি তাকে অগমেন্ট করে। আচ্ছা, কিছু কিছু জায়গা আছে যেখানে এআই, ধরুন ইভেন ক্রিয়েটিভ রাইটিং, আমি নিজে দেখেছি যে আপনি যদি এআইকে সঠিকভাবে চালনা করতে পারেন, তাহলে ইভেন টু আ লার্জ এক্সটেন্ট ক্রিয়েটিভ রাইটিংও এআই দিকে ভীষণ একটা ভালো মানের হতে পারে। কিন্তু সেই ক্রিয়েটিভ রাইটিংটা ইন আ লিটারাল সেন্স ক্রিয়েটিভ নয়। সেই ক্রিয়েটিভ রাইটিংটা কীরকম, যে আর 4-5 জনের যে লেখা, সেই লেখার অভিজ্ঞতাটা নির্যাস বার করে তার থেকে এমন একটা লেখা যেটা পরীক্ষায় রচনায় বাহ পাওয়ার মতো। অর্থাৎ পরীক্ষায় রচনায় আপনি ধরুন কেউ আপনাকে একটা রচনা লিখতে দিল, সেই রচনাটা আপনি যা লিখলেন, আমরা যখন স্কুলে টুলে পড়তাম, আমার মনে আছে আমাদের বাংলার স্যার কখনো 10-এ 6 দিলে আমরা একটু দুঃখ করতাম। উনি বলতেন এর থেকে বেশি তো হয় না, ওটাই হচ্ছে সর্বোচ্চ। তো ওই 6-এর যে কোয়ালিটি, তার থেকে প্রায় 10-এর কোয়ালিটিতে ওটাকে নিয়ে যাওয়া যায় এআই দিয়ে। কিন্তু ওই 10-এর কোয়ালিটিটা হচ্ছে ওই একটু কিছুটা ধরুন ককটেল, কিছুটা হয়তো রবীন্দ্রনাথ থেকে লার্নিং, কিছুটা শরৎচন্দ্র থেকে লার্নিং, এরকমভাবে জিনিসটা তৈরি। কিন্তু আরেকটা নতুন রবীন্দ্রনাথ ওটা তৈরি করতে পারবে। তো হিউম্যান যে ক্রিয়েটিভিটি, হিউম্যান এবিলিটি, যেটা কিনা বিভিন্ন কমপ্লেক্স জিনিসকে অ্যানালিসিস করার যে ক্ষমতা এবং বিভিন্ন জিনিসকে কানেক্ট করার যে একটা এবিলিটি, ইমোশনাল ম্যাচিউরিটি এবং ইমোশনাল রেসপন্স টু সিচুয়েশন, এই ধরনের বিষয়গুলোতে কিন্তু এআই এর সেই জায়গায় পৌঁছতে, আমি শুধু হিউম্যান বিহেভিয়ার বলছি, আমি অন্যগুলো বলছি না, আমি এখনো টেকনোলজিতে আসিনি, সেই জায়গাগুলোতে কিন্তু এআই এখনো তার অনেক পথ যাওয়ার প্রয়োজন আছে। তো সেই কারণে এআই এর যুগে কিন্তু আমরা যেগুলো হিউম্যান কোয়ালিটিজের যেগুলো চর্চা করি, যেটা সবসময় আমাদের এডুকেশন সিস্টেম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সব কিছুর মধ্যে দিয়ে আছে, সেইগুলোকে নস্যাৎ করে দেওয়ার মতো জায়গায় আসেনি। কিন্তু এটা ঠিক যে এআই এর যা প্রবল অগ্রগতি হয়েছে, তাতে এআইকে প্রত্যেকটা কাজে যদি ব্যবহার করা যায় ঠিক মতো, তাহলে তার মাত্রাটাকে একটা অন্য উচ্চতায় কিন্তু পৌঁছে নিয়ে যাওয়া সম্ভব, এবং আমার মতে সেটা করাই উচিত, সেটাকে অবশ্যই সেটা ব্যবহার করা উচিত। স্যার, একটা কথা বলুন, যে এই যে আপনি ক্রিয়েটিভিটির কথা বললেন, আমি একদম একটু হালকা বিষয়ে যাচ্ছি, যে এই সদ্য ভোট মিটলো, বাংলার ভোটের বাজারে যেরকম মানুষের গাওয়া গান খুব হিট হয়েছে, মানুষ নেচেছে, আমি আর কোন গান কি গান যাচ্ছি না, কিন্তু যে গানগুলো সব থেকে বেশি হিট হয়েছে সেগুলো বেসিক্যালি এআই দিয়ে তৈরি গান। তাহলে এই যে ক্রিয়েটিভিটি, আমার মনে হয় যে আপনাকেই জিজ্ঞাসা করছি যে কোথাও গিয়ে ক্রিয়েটিভ ফিল্ডে এআইকে ঠিকঠাক করে কাজ করানোর জন্য কি অন্য রকমের ক্রিয়েটিভ মানুষ? এক্স্যাক্টলি, আমি আপনাকে এই প্রসঙ্গটা বলছি, এবং এখানে ক্রিয়েটিভ এটা আমাদের এডুকেশন সিস্টেমের, আপনি যদি বলেন যে এআই এর যুগ আর আগের যুগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি তফাৎ, আগে আমরা ছাত্রছাত্রীদেরকে কি শেখাতাম, যে প্রশ্নটা দিয়ে দিলাম, উত্তরটা কি করে তৈরি করতে হয়, মোদ্দা ব্যাপার এটাই। আমরা ক্লাসে যাই, পড়াই, পরীক্ষার সময় তো উত্তরটার উপরেই ওর পারফরমেন্সটা নির্ভর করবে। সুতরাং উত্তরটা কি করে তৈরি করতে হয়, বিভিন্নভাবে তাকে আমরা কনসেপ্ট দিয়ে, পয়েন্ট দিয়ে, কিছুটা নোট দিয়ে, এভাবে আমরা তাদেরকে তৈরি করতাম। এটা পুরনো পদ্ধতি। এখন ধরা যাক, আমি একটা ছোট্ট করে বলছি, যে আমাদের কম বয়সে ইতিহাসের খুব ভালো যিনি টিচার ছিলেন, তাকে আমরা ইতিহাসের খুব ভালো টিচার কিভাবে মনে করতাম, যে কোনো একটা যুদ্ধের কাহিনী উনি এমনভাবে একটা পরম্পরায় সাল তারিখ দিয়ে বলতেন, একটা গাটা ছমছম করতে মনে হতো, আরে বাপ, উনি একটাকে এত সুন্দর মনে রেখে এভাবে কিভাবে বলছেন সুন্দর করে, তার একটা
মানে পয়েন্ট ওয়াইজ কিন্তু তার মধ্যে একটা বুনন আছে। আজকের দিনে ওই বিষয়টাকে ইন্টারনেটে তো এমনি প্রচুর মেটেরিয়াল আছে, এআইকে প্রম্পট দিলে ওর থেকে অনেক ভালো এক্সপ্লানেশন, যেটা একটা মানুষের পক্ষে ওরমভাবে দেওয়াটা খুব কঠিন। সুতরাং আজকের দিনে ওই যিনি শিক্ষক, তার ওই যে স্কিলটা ছিল, ওই স্কিলটার অতটা গুরুত্বপূর্ণ নয়। লাইফ সায়েন্সের টিচার, আমাদের ধরুন কম বয়সে যারা লাইফ সায়েন্সের খুব ভালো টিচার ছিলেন, সুন্দর একটা ছবি এঁকে, ধরা যাক ব্যাঙের পৌষ্টিকতন্ত্র একটা, আমরা যেরকম ছোটবেলায় পড়েছি, এঁকে অ্যারো ট্যারো দিয়ে সুন্দরভাবে, যিনি খুব সুন্দরভাবে এঁকে টেকে বোঝাচ্ছেন, আমরাও সেভাবে জিনিসটাকে ফলো করতাম। আজকে এত ভালো 3D মডেল উইথ মানে এক্সপ্লানেশন আছে তাতে, এবং সেটা এআই অগমেন্টেড হলে তার আরও অনেক ফিচার্স আছে যেগুলোকে সেখান থেকে বার করা যায়। কেন এআই এর একটা বড় কাজ হচ্ছে ফিচার এক্সট্রাকশন। তো এর ফলে জিনিসগুলো অন্য মাত্রায় পৌঁছে গেছে। ধরুন একটা জিনিসে যদি 3টে মাত্রা থাকে, এআই তার থেকে 10টা মাত্রা বার করে অনেক কিছু ভাবে অ্যানালিসিস করতে পারে। যেমন আপনি একটা পরীক্ষা নিয়েছেন, আমরা আগে একটা পরীক্ষায় কি 10 জন ছাত্র, তার একটা গড় করব, 10 জন ছাত্র নম্বরকে 10 দিয়ে ভাগ করে যা হলো, ওই মোটামুটি আমরা 2-3টে স্ট্যাটিস্টিক্যাল মেজার চিন্তা করতাম। আজকে আপনি যে কোনো এআই ড্রিভেন টুল, আমি আমার নিজের এই যে পরীক্ষা শেষ হলো, আমি জেমিনাইকে দিয়ে দেখেছি কি সুন্দর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ও আমার ছাত্রছাত্রীরা কিরম করে কোন ধরনের প্রশ্ন, কোন ধরনের অ্যাসাইনমেন্টের কে বেশি কে কম কিভাবে করছে, একটা অ্যানালিসিস দিয়ে দিচ্ছে। সুতরাং এই যে যে বহুমাত্রিক যে একটা বোধ এবং মানে সেই অনুযায়ী মানে এক্সপ্রেশন, সেটা একজন টিচারের একটা হিউম্যান যে লিমিটেশন যা আছে তার থেকে এআই অনেক বেশি কিছু করতে পারে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে এআই যদি সেটা সেই মাত্রায় বা তার থেকে বেশি করতে পারে বা তাকে দিয়ে করাতে হয়, তাকে প্রম্পটটাকে কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে। ধরুন আমি আপনাকে একটা সহজ কথায় বলছি, আপনি একটা কোনো বিজ্ঞান বিষয়, কোনো একটা বিষয়, যে ধরুন এআই নিয়েই একটা আপনি 200 শব্দের একটা প্রবন্ধ আপনাকে স্কুলে লিখতে বলেছে। তো আজকের দিনে আপনি যদি যে কোনো ছাত্রছাত্রীকে বলেন, সে প্রথমেই চ্যাটজিপিটিকে গিয়ে বলবে যে এআই নিয়ে আমাকে 200 শব্দের একটা প্রবন্ধ লিখে দাও, বাংলা হোক, বাংলা ইংরেজি হোক, যা হোক, এবং যেটা লিখে দেবে সেটা কিন্তু মোটামুটি ভালো। কিন্তু আপনি যদি দেখেন, আমি নিজে লক্ষ্য করে দেখেছি যে সেই লেখাগুলো, যাকে আমরা ইংরেজিতে বলি ভার্বোজ, মানে কথার মারপ্যাচ, কিন্তু তার মধ্যে যে সেই বিশ্লেষণী ব্যাপার, সেই সূক্ষ্মতা, সেটা নেই। পড়তে খুব ভালো লাগে, এটা আমি লক্ষ্য করেছি। এবারে আপনি যদি 200 শব্দের মধ্যে এআই নিয়ে বলতে চান, যেখানে কিছু কিছু টিপিক্যাল যে টেকনিক্যাল পয়েন্ট কভার করতে চান, তাহলে ওটা আরেকটা উন্নত মাত্রায় পৌঁছাবে। কেননা আপনাকে যখন এআই নিয়ে কেউ কিছু লিখতে বলেছে, এটা তো শুধু ভাষার ব্যাপার না, বিষয়বস্তুটাকে আনতে হবে। তো সেই বিষয়বস্তুটাকে আনতে গেলে আপনি কি কি বিষয় কভার করতে চান, তার সম্বন্ধে আপনি যদি চ্যাটজিপিটিকে স্পেশাল কিছু প্রম্পট দেন, আপনি দেখবেন ওই 200 শব্দেরই জিনিসের ও একটা অন্য মাত্রায় নিয়ে গেছে, কারণ ওই পয়েন্টগুলো যদি দিয়ে দেওয়া যায়। সুতরাং আমাদের এখন ছাত্রদের উত্তর কি করে করতে হবে, তার থেকেও প্রশ্ন কি করে করতে হবে, এই জায়গাটা কিন্তু শেখানোটা জরুরি হয়ে গেছে।